ব্যবসায়ীরা মানে এখন ঋণের সুদের পরিমাণ আপনি 14 থেকে 16% ঋণ নিয়ে আপনি একটা ব্যবসাকে প্রফিটেবল করার মতো বা একটা ইন্ডাস্ট্রিকে প্রফিটেবল করার মতো এটা কিন্তু খুব সহজ কাজ না, এবং এই কারণে কিন্তু আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা হচ্ছে না। আমি বুঝি যে ইকোনমিস্টরা বলেন যে হ্যাঁ সুদের বাড়ালে আপনার ইনফ্লেশনটা চেক করা যায় ইত্যাদি, কিন্তু আমার তো ধারণা এটা মানে হচ্ছে না, কাজ হচ্ছে না। মানে বাংলাদেশের মতো এই ওয়ার্ল্ডে কাজ করে কি? অ্যাট লিস্ট না হচ্ছে। যে ফর্মুলার কথা বললেন সেটা তো ফেডের ফর্মুলা। এক্স্যাক্টলি, ফেড যখন করে তখন সেটা কাজ করে। বাংলাদেশে কেন স্লো কাজ করতে চায়? এটা এটাই আমি তো এটা আমি বুঝছি না যে আমরা শুধু একটা কপি পেস্ট করলে তো হবে না, আমাদের নিজেদের কনটেক্সটে চিন্তা করতে হবে, হ্যাঁ আমাদের বাস্তবতা চিন্তা করতে হবে। সো মানে কথা ওইখানেই যে আপনি যেটা বললেন যে ব্যাংকের কাছ থেকে লোন নিয়ে ইন্ডাস্ট্রি মানে বা ব্যবসা আমরা সবাই করতে চাই, কিন্তু আমরা করতে পারছি না বিকজ অফ দ্য হাই ইন্টারেস্ট রেট। এক সময় আপনি জানেন যে আমরা বহুবার বলেছিলাম, বিসিসিআই থেকে বলেছিলাম, এবং সেটা সিঙ্গেল ডিজিটে নামে নিয়ে আসা হয়েছিল, তাতে লাভ হয়েছিল কিছুটা, কিন্তু যাই হোক আবার তো আফটার শকও রয়েছে। হ্যাঁ আফটার শকও রয়েছে, এক্স্যাক্টলি। সো এটা ডেফিনেটলি একটা ট্রিকি ব্যাপার, এটা একটা ভালো ব্যালেন্সিংয়ের ব্যাপার, এটা ইকোনমিস্টরা ভালো বলতে পারবেন। তবে একটা জিনিস আমি ওই বারবার বলি যে আমি তো সবসময় এটা কি হয় যে আপনারা যখন ঋণ চাইতে যান, ব্যবসায়ী যারা রয়েছেন, যারা আপনার প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আসলে কি ঋণ পেতে সমস্যা হয় ব্যাংক থেকে? সরকার বেশি ঋণ নেওয়ার কারণে আসলে কি হয়? না, আমি সেটা বলবো না। হ্যাঁ, সে ধরনের অভিজ্ঞতা না আমি সেটা বলবো না। তবে অসুবিধা হয় কাদের জানেন? যারা ব্যাকবেন অফ দ্য ইকোনমি, এসএমইদের সমস্যা। হ্যাঁ, প্রতিষ্ঠিত ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, এদের সমস্যা হয় না। এখন ব্যাংকের সঙ্গে আপনাদের দীর্ঘদিনের লেনদেন। এক্স্যাক্টলি, তাদের একটা হিস্ট্রি, আই আন্ডারস্ট্যান্ড, বিকজ ব্যাংকও তখন কমফোর্টেবল থাকে, নিশ্চিন্ত থাকে যে না ঠিক আছে তার একটা ভালো ক্রেডিট হিস্ট্রি আছে। এসএমইর একটা ক্ষুদ্র ব্যবসায়ী, তার তো সেই হিস্ট্রিটা নাই। তো এইখানে আমার মনে হয় সরকারকে একটু এগিয়ে আসতে হবে। মানে যেমন আমি বারবার বলি যে এইখানে ধরেন একটা কোনো রকম পার্টিকুলার সেক্টর বেসিস হতে পারে, সভরেন গ্যারান্টির ব্যবস্থা থাকতে পারে, বলতে পারে যে ঠিক আছে একে যদি তুমি 1000 টাকা লোন দাও, 500 টাকার গ্যারান্টি সরকার দিচ্ছে, তখন কিন্তু ব্যাংক উৎসাহিত হবে লোনটা দেওয়ার জন্য। সো এই ধরনের আমার মনে হয় নীতিমালার চেঞ্জটা আনা খুব প্রয়োজন। স্যার একটু শুনবো, মানে বাংলাদেশের ইকোনমির যে ডিএনএটা, এইটা কি স্যার আসলে ফেডের মতো, মানে আমেরিকার মতো, যে আমেরিকা যে ফর্মুলায় কাজ করলে ওয়ার্ক করে মূল্যস্ফীতি কন্ট্রোলে, আমাদের এখানে তো করে না? না, মানে এখানে যেভাবে শুধু মূল্যস্ফীতির জন্য যে আমরা ইন্টারেস্ট চেঞ্জ করি, এটা সত্য না, মানে এটা আমাদের ধারণা। কিন্তু স্যার এটাই বলছে যারা বলছে, আমি সবার সাথে একমত না, এটা মাথায় রাখতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদের এটা একটু ভালো করে দেখা উচিত। আমার প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্টের 2টো অংশ, একটা হচ্ছে আজকে ব্যবসা করব, কালকে বিক্রি করব, আজকে কিনবো, এইটাই হচ্ছে ব্যাংকের কাজ। আর যদি বড় ইনভেস্টমেন্ট করতে চান, 10 বছরে ইনভেস্ট করি ইন্ডাস্ট্রি উঠাবেন, সেটা কমার্শিয়াল ব্যাংক করে না সাধারণত। সুতরাং মাথায় রাখতে হবে যে কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করা খুবই ডিফিকাল্ট। আমাদের এখানে এটাই হয় স্যার। আপনি দেখেন ইভেন যেতে যান চায়নাতে সিন্ডিকেট লোন দেওয়া হয় 3-4টা ব্যাংক মিলে। শুধু তাই না, কনস্ট্রাকশন ব্যাংক আলাদা করে ফেলেন, এগ্রিকালচার ব্যাংকের মতো আপনি অনেকগুলো সেক্টরাল ব্যাংক করেন, সেখানে সাবসিডি দেন যে ওই কাজে না হলে আমি দেবো না। লং টার্ম বন্ড মার্কেটে কেউ ব্যবহার করছেন না কেউ, তার মানে আমার যে সমস্ত জায়গা দরকার ছিল সেগুলো হচ্ছে না। সুতরাং যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করতে হয়, প্রসেসটা যদি আমি শুধু কমার্শিয়াল ব্যাংকের উপর নির্ভর করি, স্যার আপনি কি লক্ষ্য করেছেন বিষয়টা? মানে প্রথমে যে ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের জন্য পুঁজিবাজার, সেটা আস্তে আস্তে স্যার অকার্যকর হয়ে গেল আমাদের দেশে। এরপরে স্যার লিজিং কোম্পানিগুলো, সেগুলো অনেকগুলো বসে গেল দেশে। এরপর ব্যাংকগুলো বসতে শুরু করলো, মানে ধারাবাহিকভাবে এক ধরনের মানে পতনের মুখে আমরা করছি।